এই আসামি মেঘনা আলম 2020 সালে মন্ডির একটা রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করে একটা মিটিং আয়োজন করে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রদূতের নিকট থেকে $5 মিলিয়ন টাকা চাঁদা দাবি করবে এবং এই টাকা আত্মসাৎ করবে এবং এই টাকা আদায় করবে। বাংলাদেশের বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি এবং দেশের ধন্যাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত, সুশীল যে ব্যক্তিবর্গ আছে, এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে, মেলামেশা করে। এই অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুকৌশলে বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, চাঁদা নেয়। এইভাবে বিভিন্ন সময় এরা এই অপরাধ সংগঠন করছে। এই মামলার যে মূল যে ভিকটিম, আমরা মামলার এজাহার পর্যালোচনা করে দেখতে পারছি একজন সৌদিয়ান রাষ্ট্রদূত। মিস বাংলাদেশ আর্ট খেতাবে ভূষিত হওয়ার পরে বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিতি বাড়ে। এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কর্মরত একজন বিদেশি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। সেই স্থাপনের মাধ্যমে এই রাষ্ট্রদূতের নিকট এই আসামি এবং এই যে চক্র 1 নম্বর আসামি সহ তাৎক্ষণিক আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগত হয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার করাকালীন সময় আসামির নিকট থেকে একটা iPhone 16 Pro Max এবং একটা ম্যাকবুক ল্যাপটপ এবং একটা অপ্পো মোবাইল জব্দ করে। আজকে আসামি জামিন নেওয়ার পর বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছেন আসামির নিকট যে জব্দকৃত আলামত, এই ল্যাপটপ, এই iPhone Pro Max 16 Pro Max এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপক্ষে, এবং তার পাসপোর্ট ছিল, আমরা রাষ্ট্রপক্ষে ঘোর আপত্তি করেছি। আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলার তদন্ত কাজ এখনো চলমান। এই আলামত একটা গুরুত্বপূর্ণ, এই মামলার একটা গুরুত্বপূর্ণ আলামত এবং এই যে ল্যাপটপ, এই মোবাইলে এই আসামি কার কার সাথে যোগাযোগ করছে, আরও কোনো ব্যবসায়ী, আরও কোনো রাষ্ট্রদূত, আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আরও কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা, সেগুলো এই মোবাইল, এই ল্যাপটপগুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে। তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছে এবং আজকের আসামির বক্তব্য শুনেছে, আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছে। শুনে বিজ্ঞ আদালত একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা হলো আগামী 31/8/2025 অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত, এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলা ফরেন্সিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেন্সিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য, পেশ করার জন্য আজকে বিজ্ঞ আদালত এই অর্ডার দিয়েছেন। তাছাড়া আপনারা দেখেছেন এই আসামি খুবই ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিজ্ঞ আদালতে। আজকে যখন আমরা রাষ্ট্রপক্ষে বক্তব্য দিয়েছি, ঘোর বিরোধিতা করেছি, এই আসামি খুবই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষের সাথে এবং অন্যান্য এজলাসে অন্যান্য আইনজীবীর সাথে খুবই মিসবিহেভ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। থ্যাংক ইউ। ভাইয়া, আরেকটা প্রশ্ন আছে, একজন আসামি হয়ে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে সে কিভাবে বক্তব্য দেয়? এটা যখন উনি আসামি জিম্মার আবেদন করেছে তার মানে উনি আবেদনকারী সবসময় বাদীর কাঠগড়ায় দাঁড়ায়। এই মামলায় তো উনি আসামি, তাহলে আবেদন করলেই উনি কি আপনার হ্যাঁ, বিজ্ঞ আদালত যখন ওনার প্রতিকার চাইবে, যখন একটা বক্তব্য নিবে, জবানবন্দি নিবে, তখন বাদীর কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে। একটা আবেদন ছিল যে একটা ফরেনসিকের কপি রেখে ওনার যে ব্যবহৃত ফোন, ম্যাকবুক এগুলো ফেরত, এটা কি সুযোগ আছে কিনা আইনগতভাবে? সেটা রিপোর্ট আসার পরে বিজ্ঞ আদালত এবং রিপোর্টটা পর্যালোচনা করে যদি দেখা যায় যে এই আলামতগুলোতে ফরেন্সিক রিপোর্টে কোনো এই মামলা সংক্রান্ত বা অন্য কোনো সংক্রান্ত
কোনো গুরুত্বপূর্ণ আলামত ত্রুটি এসেছে, তদন্ত শেষ হয় না পর্যন্ত আদালত রাখতে পারেন, অথবা আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন। জি, থ্যাংক ইউ সবাইকে। এই আসামিগণ একটি সংঘবদ্ধ প্রতারক।